প্রিয় দর্শক, আমার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। চর মাঝিকান্দার এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে কিছু কথা বলবো। সেগুলো হচ্ছে, আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এ চরে কি করা সম্ভব। আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনি যদি কৃষিকাজে পারদর্শী হয়ে থাকেন তাহলে এখানে আসতে পারেন। আপনি এখানে জমি বিঘা প্রতি 3 থেকে 5 হাজারের মধ্যেই বর্গা নিতে পারবেন। তবে মনে রাখবেন, এখানে শুধু শীতকালীন ফসল উৎপাদন করতে পারবেন। এখানকার মাটি বেগুন, মরিচ, লাউ, কুমড়া, কপি ও আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। শুধু সেচ ব্যবস্থা থাকতে হবে। কিছু কিছু জায়গায় ভুট্টা চাষে বেশ সফল হয়েছে। এছাড়াও এ চরে কলা চাষ করেও লাভবান হওয়া সম্ভব। আবার কয়েকজন জানতে চেয়েছে এখানে খামার করা যাবে কি না। তাদের উদ্দেশ্যে বলি, যাবে। এখানকার অধিবাসীরা পদ্মার মাছ শিকার করে এবং গরু পালন করে জীবিকা নির্বাহ করে। এখানে এমন কোনো বাড়ি নাই যে তারা গরু পালন করে না। প্রত্যেককেই এখানে গরু পালনকেই বেশ সুবিধা মনে করে। শুধু কথায় নয়, আমার ভিডিওটি ভালো করে দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমি ড্রোনের মাধ্যমে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে এই এলাকাটি বুঝতে আপনাদের সহজ হয়। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার গ্রাম। এই যে এই গ্রামে আসলাম, আর এই গ্রামের বিচ্ছু বাহিনী এখন আমার সঙ্গে ঘুরতেছে এবং আমার সঙ্গে তারা গল্প গুজব করতেছে। আমিও বেশ মজা পাচ্ছি, তারাও মজা পাচ্ছে। তো আমি একটা জিনিস আপনাদের দেখাবো এবার। এই আরেকটা বাড়িতে আসলাম। বাড়ির সামনে যে উঠানটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির উঠানটা শুধু দেখতে থাকুন। এই যে সামনে এতটুকু জায়গা, এই উঠানের মাঝেও দেখেন কোনো জমি খালি নেই। এখানে কয়েকটা গাছ, 1টা 2টা 3টা 4টা 5টা লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছগুলো দেখুন, পুরো মাচাটা দেখুন, মাচাটার একটু দেখে নেন। এই যে মাচাটা, এই 5টা লাউ গাছ এখানে লাগানো হয়েছে, এই পুরো মাচাটা দখল করে আছে। আবার লাউগুলা দেখুন, এই যে লাউ, এই যে লাউ কি সুন্দর ফল ধরছে। আবার পাশেই দেখুন আরেকটা মাচা, এখানে আবার লাগানো হয়েছে 1 2 3 4 1 2 3 4 5 6 6টা গাছ। এখানে 6টা গাছ, ওইখানে আরও কয়েকটা গাছ। এই পুরো জায়গাটা জুড়ে লাউয়ের চাষ করা হয়েছে এবং লাউগুলো দেখুন কত ছোট ছোট লাউ, আর কি পরিমাণ ফলছে দেখুন। একদম গাছ থেকে লাউয়ের ছবি তুলতেছি। ভাবুন কোন জায়গায় আসছি আর আপনাদের কি দেখাচ্ছি আমি। এই দেখুন এই মাচাটার, এই যে লাউগুলো যে ফুলছে, সম্পূর্ণ জায়গাটা জুড়ে লাউয়ের ক্ষেত। কি অসাধারণ ফুলছে এই জায়গায়।
আর আরেকটা জিনিস দেখুন, এই যে এরা গরু পালে, গরুর যে গোবরটা সেটাও কাজে লাগায়, এটা লাকড়ি হিসেবে ব্যবহার হয় দেখুন। আবার সেই সাথে জমিতে যদি এই গোবর সারটা প্রয়োগ করা হয় তাহলে আবাদ বাড়িতে ফলন খুব ভালো হয়। পাশেই আরও কয়েকটা ঘর বাড়ি দেখা যাচ্ছে এই গ্রামে। এখানে দেখুন একটা বেগুন গাছ লাগানো হয়েছে, তারপরও বেগুন কি পরিমাণ ফুলছে, কোনো যত্ন নাই, তারপরেও দেখেন কি পরিমাণ ফুল আসছে গাছটাতে। পাশেই দেখুন আরও কুমড়ার গাছ রোপণ করা হয়েছে, ওইদিকে দেখতেছি লাউ গাছ, আবার ওখানে আরেকটা মাচা দেখতেছি লাউ গাছের। মানে অনেক সুন্দর একটা সিনারিও, যা আসলে গ্রামে আসলেই দেখা যায়। আবার বাড়িটার উঠানেই দেখেন কি সুন্দর আপনার ওই যে লাউয়ের মাচা, আবার অন্যান্য গাছ লাগানো হয়েছে, বাড়িটা একদম ঠান্ডা হয়ে আছে। গরমকালে এটার অবশ্য ভরপুর সেবা পাবে, গরমকালে ঠান্ডা লাগবে, এখন শীতকালে একটু অসুবিধা হবে। এই যে এদের বাড়ি, এটা তাই না রে? তোমাদের বাসা এটা? তোমাদের বাসা কোনটা? ওই বাচ্চাদের বাসা আছে ওইটা। তো বাচ্চারা বেশ মজা পাচ্ছে আমার সঙ্গে কথা বলে। তো বাচ্চাদের আনন্দ আসলে অন্যরকম। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আর একটু দূরে যাব, আরও কিছু দেখার বাকি আছে, কেবল তো শুরু করলাম। তো আমার সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরও অনেক কিছু দেখতে পারবেন। কেমন লাগলো এই যে বাড়িটি দেখাইলাম? এই গ্রামের মানুষ কিন্তু তেমন একটা প্রয়োজনে একজনের বাড়ি থেকে অন্য বাড়িতে যায় না, কারণ তারা কিন্তু এইভাবেই আবাদ বাড়ি করে আর তাদের যে নিজস্ব প্রয়োজন সেটা মিটাই ফেলে। সেটা তো নিজে দেখতে পাইলেন, তাদের কোনো কিছুর প্রয়োজন পড়ে না এই জায়গায়। গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, হাঁস আছে, তারপর বাড়ির পাশেই দেখলেন তো ঘরে যে ধাড়ি, সে ধাড়িতেই মরিচ গাছ, আর মরিচ কি সুন্দর ফলছে। আবার উঠানেই দেখুন কি সুন্দর সুন্দর আপনার লাউ গাছ, আর লাউ গাছের ফলন তো অসাধারণ। তো এরা কার কাছে যাবে? এদের তো অনেক, এরা শুধু কি করে ওই তেল লবণ এটার জন্য বাইরে যেতে হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজনে পড়ে না তাদের। তো আমরা এখন আরও সামনের দিকে যাব, তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখা যাক সামনে কি আছে আরও। প্রিয় দর্শক, একটা জিনিস আমি আপনাদের এখন দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে নেটটা দেখতে পাচ্ছেন না, এই নেটের উপরেই কিন্তু এই গ্রামগঞ্জে আপনার ঘাস বালু থাকার কারণে ধান শুকাতে অসুবিধা হয়। এরা যে বুদ্ধিটা করছে, এই নেটের উপরেই এই যে ধান এখন শুকাচ্ছে দেখুন। এই ধানটা মনে করেন যে শুকানোর পরে তারা আবার সেটা মেশিনের মাধ্যমে চাল বের করবে, এটাই হচ্ছে এদের খাবারের যোগান দিবে। অর্থাৎ তারা যে মানে ন্যাচারালটা খায়, ভেজাল মুক্ত খাবার খায়, এটা তার প্রমাণ, সেটা দেখতে পাইলেন। মানে তারা সব কিছু ভেজাল মুক্ত খায়। এখন আরও একটা বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে একটা জিনিস দেখাই আবার। এই যে বাড়িতে ঢোকার রাস্তা হচ্ছে এটা, পাশেই দেখুন আপনার মাসকালাইয়ের গাছ। এই ক্ষেতটা দেখুন, অনেক বড় এরিয়া জুড়ে ক্ষেতটা। আবার এই যে পাশটা, এটা কিন্তু সরিষার ক্ষেত, সরিষা বুনছে, ছোট ছোট গাছগুলো দেখুন, এই যে অনেক ছোট ছোট। এবার সামনের দিকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই
বাড়ির পিছনটা দেখুন কি পরিমাণ আপনার সৌন্দর্য। এই যে ক্ষেত খামারের, বিশেষ করে এখানেও একটা লাউয়ের ক্ষেত দেখতেছি, অর্থাৎ এই যে মাচাতে লাউ ধরছে কি পরিমাণ, আর এই যে ডগাগুলো এত সুন্দর দেখাচ্ছে, কি পরিমাণ যে লাউয়ের ডগা, তারপর হচ্ছে লাউ দেখুন, এই যে কচি কচি লাউগুলো অসাধারণ দেখাচ্ছে। ওইদিকে আবার লাগানো হয়েছে পেঁয়াজের ক্ষেত, এই দেখুন এটা হচ্ছে পেঁয়াজ। মানে কোনো জায়গা আপনার বাদ যাবে না। আবার যদি সামনের দিকটাকে দেখাই, এই যে দেখুন আপনার বাড়িতে ঢোকার রাস্তার মধ্যেই এই যে গরু, আর এখানে দেখুন বড়ই গাছের নিচের ছায়া, সেখানে গরু, আর আশেপাশে যে দৃশ্যগুলো এত সুন্দর লাগে দেখুন। এখানে মাচা ভর্তি লাউ গাছ, তারপরে আরেকটা জিনিস দেখে এত মানে অসম্ভব রকমের লাউ ফলছে। এই দেখুন একটার পর একটা লাউ। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ছায়া আছে, এখানে গরু রাখার জায়গা, এরকম অসংখ্য সুন্দর। বাড়িতে দৃশ্যগুলো দেখুন অসম্ভব রকমের সুন্দর। তো এই যে নৌকাটি দেখতে পাচ্ছেন, এই নৌকাটাই হচ্ছে তাদের বর্ষাকালের একমাত্র বাহন। এই নৌকাটিতে করে আপনার পদ্মা পাড়ি দিয়ে অন্য জায়গায় যেতে হয় তাদের। আর এই মাছটার আর একটু অনেক বড়, আবার লাউয়ের যে ফলন সেটা অসাধারণ। মানে না দেখে এগুলা মিস করব না। আশা করছি যে সব কিছুই আজকে আপনাদের দেখাবো। দেখুন কি পরিমাণ এখানে লাউ ধরছে, ওই যে দেখুন বড় বড় লাউ। আবার এখানে এই যে মাটির উপরেই আপনার কুমড়ার চাষাবাদ করা হয়েছে। দেখুন কুমড়াও ফলছে অনেক, এই ডগার ভিতরেই আছে কুমড়া। দেখুন এই কুমড়া আপনাদেরকে দেখাই, মস্ত বড় একটা কুমড়া। এই যে দেখুন কুমড়া, এই যে আরটা এখানে, এরকম অসংখ্য কুমড়া আছে এই তোমার পাতার খোপে খোপে। অসম্ভব রকমের কুমড়া ফলছে এই জায়গায়। ওইদিকে আরেকটা বাড়ি দেখা যায়, সেখানে এই আশা করছি যে একই রকম সিনারিও থাকবে। বন্ধুরা, আপনাদের এই দেখার জন্য আমি এই গ্রামটিতে আসলাম। তো আশা করছি যে আজকের যে দৃশ্যগুলো আমি দেখাবো সেটা অবশ্যই আপনাদেরকে আনন্দ যোগাবে। আর এরকম করে আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এবার এই এলাকাটা ছেড়ে, অর্থাৎ এই কয়েকটা বাড়ি এখানে আছে, এবার সামনের দিকে আরও কয়েকটা বাড়ি আছে, সেখানে যাব। তো চলুন এবার সামনের দিকটাতে যাই। ভাই কি অবস্থা? আমরা এখন এই ভাইকে নিয়ে সামনের দিকে যাব। এই ভাই এখানেই বাসা। তো ওনারাও একটা পরিশ্রম করে, কোনো একটা কাজের সঙ্গে জড়িত। ওনার নৌকা আছে, আবার এখানে আবাদ বাড়ি আছে, এই জন্য
ওনার সঙ্গে একটা পরিচয় হয়েছে কোনো একদিন, তো উনি ধরে রাখছে পরিচয়টা, আমিও চিনতে পারিনি। যাই হোক, আজকে আবার পরিচয় হলো। তো ভাই এখন তার নিজ এলাকা আমাদের ঘোরাবে, আর এই এলাকায় কি কি আবাদবাড়ি হয়, কেমনে চলে মানুষের জীবন, উনি বলবেন আমাদের যেতে যেতে। তো ভাই, এই যে এখানে প্রায় বাড়িতে দেখলাম আপনার কুমড়ার মাচা, তারপরে হচ্ছে লাউয়ের মাচা, এই দুইটা ছাড়াও তো এইখানে অন্যান্য চাষাবাদ করা হয়। কি কি চাষাবাদ হয় এখানে? এই জায়গায় ধরেন সিজনে কালাই কলই, আবার মাটি ভালো হইলে সব ফসলই হয়, শাক সবজি থেকে যায়। আর যদি মাটিতে সমস্যা হয় তাহলে মনে করেন সবজি পুড়ে যায়, সবজি হয় না। একটু মাটি থাকলে সবজিটা ভালো হয়। এই ধরেন এই সিজনে কালাই, এটার পর আসবে চাষ কলই, মানে চাষদার কলই বলবো। তারপরে মনে করেন অনেক পদের আমাদের এদিকে সবচেয়ে হয় দূর এলাকায় বেশি হয়, এদিকে চেয়ে কি দূর এলাকায় কি হয়? ওই যে মানে যেখানটা মাটি, হ্যাঁ, বর্ষা আইলে মাটি এরপরে মাটি হয়, এখানটা মনে করেন এই যে এই কালাইটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, নিচে ফল ভালো তো না। কলাই তো চাষ করে একটা পরিবার চলতে পারে না, না ঠিক না? এই যে ধরেন মনে করেন যে আপনার ওই যে ধান চাষ হয় এখানে হ্যাঁ ধান চাষ হয় নিচ দিয়ে, নিচ দিয়ে। হ্যাঁ ওই যে বড়ি গাছ করা না, হ্যাঁ, ওই রুম দেয়া। আচ্ছা, ওই দিকে কিন্তু বড়ই গাছ আছে এবং আরও আবাদি জমি আছে, ওখানে নাকি ধান চাষ হয়। আর এখানে এই যে কলই চাষ করছে, কলই ছাড়া এখানে কোনো কিছু হবে না, হয়তো বা শাক পাতা যদি লাগায় তাহলে হবে। তাই এছাড়া আপনার এ মানুষের সুযোগ সুবিধা ভালো আছে, সুযোগ সুবিধা ভালো আছে। হ্যাঁ একবার সিজনে আচ্ছা, এখানে তাহলে প্রধান পেশা হিসাবে কি দেখব? একবার মেন মনে করেন মাছি মারে সে, আর কিছু দাঁড়ান, আপনার তাহলে প্রধান পেশা কোনটা, মানে এই অঞ্চলের main মানুষের? হলো মাছ আর গাবি। মাছ আর গাভী। হ্যাঁ মানে এই যে বিস্তীর্ণ যে মাঠ, এই মাঠে যে ঘাস, হ্যাঁ, এই এটাই ঘাসের কারণে আপনারা এখানে গাভী পালেন। হ্যাঁ আচ্ছা, সেই সাথে এই যে কলই, তারপরে হচ্ছে রবি শস্যটা, হ্যাঁ এগুলো আপনাদের বাড়তি সাপোর্ট দেয়। এটা বাড়তি ছাপ আর ধান কি প্রত্যেকটা পরিবারে বুনতে পারে? পারে, জায়গা ইচ্ছে আছে, করলে জায়গা সবাই- আছে? হ্যাঁ, জায়গা আছে, ওই 2-1 বিঘা নেয় খাজনা, হ্যাঁ। 5,000 টাকা দেয় খাজনা, খরচ মরচ নিয়ে 15,000। এটা কি বিঘা প্রতি 5,000 টাকা? হ্যাঁ। বছরে একবার? বছরে একবার। আচ্ছা, প্রিয় দর্শক, অনেক এই সময় এখানকার খেরের জমি বেশি বলে। খাজনা হিসাবে প্রতি বছরে 1 বিঘা জমি 5,000 টাকা দিলেই পাওয়া যায়, এবং সেটা আবাদ বাড়ির জন্য কাজে লাগায়, মানে খের দেয় লাভ। ক্ষেত্রে লেপ। হ্যাঁ। আচ্ছা, এই যে বাড়িঘরগুলো যারা করে আসছে, এটা কি তাদের নিজের জমি? না, সবাই 1,000 টাকা বাড়ি প্রতি বিঘায় 1,000 খাজনা। ও, তাহলে এখানে আরেকটা জিনিস দেখবেন দর্শক, এই যে বাড়িগুলো যেটা দেখলেন, এই বাড়িগুলো কিন্তু খাজনা হিসেবে নেওয়া প্রতি বছর হচ্ছে 1,000 টাকা। বিঘায় যার যতটুকু লাগে। 1,000 টাকা বাড়ি প্রতি ওরা খাজনা দেয়, দিয়ে প্রতি বছরে এটা আবার যার জমি তাকে দেয়। এভাবেই তারা বসতি তারা স্থাপন করে এইভাবে। আর আবাদি জমি যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে বিঘা প্রতি পড়ে 5,000। আর এছাড়া আর তো কিছু দেখি না এখানে, তাই না? আবাদ বাড়ির মতো না কিছু না, এইরকমই না? হয় এই যে ধরেন একজনের বাড়িতে এই যে জাংলা দিছে, হুম। এই জাংলা থেকে 10,000 20,000 টাকা আয় হইলো, এই শেষ। মানে আপনার এটা হচ্ছে ওই যে ইয়া দেওয়া, মানে দিনমজুরও দেয়। দিনমজুরের মাধ্যমে তাদের কিছু বাড়তি আয় আসে। তো এখানে কিছু অভিজ্ঞতা তো হলোই, আবাদ বাড়ি সম্পর্কে জানা হলো, জমি কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে জানা হলো। আচ্ছা, এখানে জমি যদি কেউ কিনতে চায় তাহলে বিঘা প্রতি জমির দাম কত পড়ে? 40 থেকে 50। 40,000 থেকে 50,000 টাকা 1 বিঘা জমির দাম। যদি হ্যাঁ এটা নদীর কাছে জমি বাইঙ্গা যাওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তারপরও যদি একবার দলিল করে নেয় তাহলে আবার ফিরে ভবিষ্যতে যদি জাগে, যদি আবার কাগজ কলমে থাকে তাহলে সে পাবে। আর নাহলে গেল। গেল। ভিতরে এটা তো নদীর কাছে, তাই ভিতরে যদি জমি কিনতে চায় ওখানে দাম একই? একবার এখান থেকে উমরে গাঙ্গের পর আছে সব চর সাইডে যত জমি মানে চর সাইডে যত জমি আছে একই দাম? একই দাম। প্রিয় দর্শক, এই যে চরের যে আয়তনটা, এটা কিন্তু ছোট না, নিশ্চয় এটার আয়তন
এটার আয়তনটা কত বড় হবে? এখান থেকে আসলে 2.5 ঘন্টা লাগে। হেঁটে গেলে 2.5 ঘন্টা? উমরা গাঙ্গের পার পর্যন্ত। কয় কিলোমিটার এটা আন্দাজ করতে পারেন? ধরেন 2.5 ঘন্টা 2 ঘন্টাই ধরেন, যদি আটার মতন হাঁটলে মনে আছে 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টায় যাওয়া যাবো। আবার আছে না না, এটা কত বিঘা মানে আপনার কত কিলোমিটার হবে? 10 কিলো হবে? 10 কিলো কত ঢুকে না আন্দাজে কত। আচ্ছা প্রিয় দর্শক, আন্দাজে যদি করি যে নদীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত 10 থেকে 12 কিলোমিটার হইতে পারে। কমপক্ষে 80 টাকা ভাড়া। তো জমির দামটাও তো দেখলেন যে বিঘা প্রতি 50,000 টাকা করে নেওয়া যায়। তারপরেও এখানে মানুষজন জমি কেনে না, ওই বর্গা দিয়েই মানুষজন কিনে, কেনার পর কিছু যদি আবাদবাড়ি করতে চায় করলো, আর না করলে এই জমি পড়ে থাকলো আপনার গরুর খাবারের জন্য। তো এখানে মূল যেটা জিনিস দেখতেছি সেটা হচ্ছে এই মাছ চাষ করা আর গরু পালন করা। এইটা হচ্ছে এই দুইটাই কিন্তু এই গ্রামের বা এই চরের হচ্ছে মেইন পেশা। তো ঠিক আছে বন্ধুরা, আরও কিছু জানা যাবে সামনে গেলে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। এই চরের আরেকটা পেশা আছে, সেটা হচ্ছে এই ফেরি করে মাল বিক্রি করা। তো এই ভাইকে দেখলাম যে উনি এই মাইকে করে স্লোগান দিচ্ছে আর মাল বিক্রি করতেছে। তো এই ভাইয়ের সঙ্গে এখন আমি কথা বলবো। তো ভাই, আপনার নাম কি? আমার নাম বাদল। বাদল ভাই, আপনি এই চরে কতদিন ধরে ব্যবসা করেন? এই মনে হয় 2 বছর ধরে। আপনার ব্যবসার জিনিসপত্রগুলো দেখা যাবে, কি বিক্রি করেন? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা কি কি আছে ভাই বলেন তো? বাদামের কটকুটি, মোরব্বা, আমসত্ত্ব। আচ্ছা কোনটা কি বলেন তো, দেখে দেন তো। এটা মোরব্বা, তারপর এটা আমসত্ত্ব। এটা আমসত্ত্ব। হ্যাঁ, আর এই যেটা বাদামের কটকুটি, এইটা হচ্ছে বাদামের কটকরি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা কি? এটা এটা আমসত্ত্ব। এটাও আমসত্ত্ব। বিট লবণ। মজার জিনিস। আচ্ছা এগুলো আপনারা কি টাকা দিয়ে বিক্রি করেন না? হ্যাঁ, টাকা দিয়ে বিক্রি করি। আবার নষ্ট মোবাইলও নেই, সিডি কল চুরি নেই, কালো কোনো চুল নেই। বা তাতে দিনে কত টাকা আসে ইনকাম? ঠিক নেই ভাই, 500 600 1000 কতদিন যা বেচান দিয়ে কথা। আপনি কি এই চরের বাসিন্দা? না, কোথা থেকে আসছেন? আমার বাড়ি অরিজিনাল মানিকগঞ্জ। অরিজিনাল হচ্ছে মানিকগঞ্জ। ওখান থেকে এখানে কি প্রতিদিন আসেন? না, প্রতিদিন আসি না। সপ্তাহে কতদিন থাকি? হলে বালাসুর। থাকেন বালাসুরে, কিন্তু সপ্তাহে ধর যে সপ্তাহে একদিন সপ্তাহে ধর 2 দিন করি এই চরটাতে। এরপরে কালকে অন্য চরে যাবেন? অন্য চরে আমি ওই দিকে করি। তা আপনার এই যে চরে আসলে কি পোষায়? পোষায়, আবার বেচা বলে পোষায়, না বেচা বলে পোষায়। তো ওই যে স্থলে তো আপনার অনেক বাড়িঘর থাকে, সেগুলো তো আরো ভালো ইনকাম থাকা। চরে আসি মাঝে সাথে, সপ্তাহে 2 বার আসি, একবার। চরে আসতে ভালো লাগে? ভালো লাগে, বেচা এখন ভালো হয়। তা আপনার নামটা কি জানি ভাইয়া? নাম বাদল। বাদল ভাই। আচ্ছা প্রিয় দর্শক, দেখলেন বাদল ভাই মানিকগঞ্জ থেকে এসে এই চরে ফেরি করেন। এই সারাদিনে বিক্রি করে দিন শেষে যে নৌকাটি আসবে সেই নৌকাটিতে করে চলে যাবে। হ্যাঁ, এই বাড়ির যে চিরচেনা রূপ দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছে লাউ ঝুলে আছে, কি পরিমাণ লাউ সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে তারা গরু পালে। আপনার আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে কিন্তু বিলকুল যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আপনি দেখেন ঘাস, এখানে গরু, ওই যে অনেক গরু কিন্তু এই ঘাসের উপরে ডিপেন্ড করে চলে। এই ঘাসের দিয়েই এই গরুগুলো পালা হয়, তাই গরুগুলো বেশ তরতাজা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এই মাঠে গিয়ে একটু দেখি, সামনে আরো কয়েকটা বাড়ি আছে, সেখানে যাব। চলুন যাই।
মাঠে এভাবে গরু দড়ি দিয়ে বেঁধে রাখছে যাতে অন্য কোথাও গরুগুলো না যায়। এই মাঠে যা ঘাস আছে সেগুলোই খাইলেই চলবে। এই দেখতে পাচ্ছেন অনেক গরু এই মাঠে ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে রাখছে। তো ঠিক আছে।